আসসালামু আলাইকুম। কুকিং বার বাই আয়েশায় আপনাদের স্বাগত। থার্মেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি। ক্যারামেল পুডিং, যার অসাধারণ স্বাদে মুগ্ধ হয়ে যাবেন সবাই। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। তাই আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন ক্যারামেল পুডিং। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে মাপতে গেলে 4 কাপ হয়েছে। 4 কাপ দুধের জন্য আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখন আমি দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে কিছুটা শুকিয়ে নেব। দুধে বলক চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। দুধটা কিন্তু আমার বেশ ঘন হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন, দুধের কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। ও দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। দুধের মধ্যে যেন কোনোভাবেই সর না পড়ে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি। এই বাটিতে আমি পুডিংটা সেট করে নেব। আপনারা যে কোনো শেপের বাটি নিতে পারেন। এখানে আমি এখন 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নেব ক্যারামেল তৈরি করার জন্য। ও সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন চিনিটা ভিজে যায় আর কি। এখন চুলায় বসিয়ে দেব। ওইদিকে আমি দুধটাকে বারবার নেড়ে দিচ্ছি যেন কোনোভাবেই সর না পড়ে যায়। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন আস্তে আস্তে এটাতে কালার চলে আসবে। এখানে নাড়ানাড়ি করার কিছুই নেই। দেখেন, সাইড থেকে কিন্তু কালার বের হয়ে আসছে। আমি একটু বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটাকে সেট করে নেব। এই ক্যারামেলটা বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন অতিরিক্ত কালার যেন চলে না আসে। অতিরিক্ত কালার চলে আসলে কিন্তু পুডিংটা খেতে বাজে লাগবে, তিতা তিতা লাগবে। তাই যখনই গোল্ডেন হয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। দেখেন, আমার কিন্তু গোল্ডেন হয়ে এসেছে, কারণ বাটিটা এতটা গরম। এই গরমে বাকি কালারটা চলে আসবে। এর চেয়ে বেশি যদি করতে চান তাহলে পুডিংয়ের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখবেন। আমি বাটিটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিচ্ছি যেন বাটির চারোদিকেই সমানভাবে আটকে যায়। ক্যারামেলটা চারোদিকেই সেট হয়ে গিয়েছে। এখন আমি রেখে দেব বাটিটা যেন ঠান্ডা হয়ে যায়। এখানে একটা বাটিতে আমি 4টা ডিম ফাটিয়ে নিচ্ছি। যেহেতু আমি 4 কাপ দুধ নিয়েছি, 4 কাপ দুধের জন্য 4টা ডিম যথেষ্ট। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে ফেলবেন। এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমার ফাটানো হয়ে গিয়েছে। এখন 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেব। আপনারা চাইলে মেজারমেন্ট চামচ দিয়েও মেপে নিতে পারেন।
আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন দুধটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি সবটুকু দুধ এখানে অ্যাড করে নেব। ও 1/4 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটাও যেমন ভালো আসে এবং খেতেও অসাধারণ লাগে। ও খুব ভালো করে মিশিয়ে নেব যেন গুঁড়ো দুধের কোনো রকম দলা না পেকে থাকে। গুঁড়ো দুধটা কিন্তু আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেই বাটিতে আমি সবগুলোই ঢেলে নেব। চুলায় একটা এখানে পাতিল বসিয়ে নিয়েছি ও এখানে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। ওই স্ট্রেনারের উপর আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে নেব। পাতিলটা এমন একটা পাতিল নেবেন যে পাতিলে ভাপ বের হবে না। এটার জন্য ননস্টিকের পাতিলটা কিন্তু বেস্ট। এখন আমি বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ও সাইড দিয়ে পানি অ্যাড করে নেব। পানিটা এমন পর্যায়ে অ্যাড করবেন বাটি থেকে যেন বাটির 4 ভাগের 1 ভাগ পানি থাকবে আর 3 ভাগ খালি থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন। আমার ঢাকনার ছিদ্রটা কিন্তু আগে থেকেই বন্ধ ছিল। এখন আমি এভাবে হাই হিটে 10 মিনিট জাল করে নেব এবং পরে মিডিয়াম আঁচে আরও 35 মিনিট জাল করে নেব। মোট 45 মিনিট আমি পুডিংটাকে জাল করে নেব। এর মাঝখানে অবশ্যই চেক করে নেবেন পানি আছে কিনা। পানি যদি শুকিয়ে যায় পানি অ্যাড করে নেবেন। আমি কিন্তু মাঝখানে 2 বার পানি অ্যাড করে নিয়েছি। পুডিংয়ের পানি যদি শুকিয়ে যায় পুডিংটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটু ঢাকনা খুলে পুডিংটা চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা চেক করার জন্য আমি এখানে একটা টুথপিক ব্যবহার করব। ঠিক পুডিংয়ের মাঝ বরাবর দিয়ে দিব। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে ভাববেন পুডিংটা সেট হয়ে গিয়েছে। আর যদি ক্লিন না আসে তাহলে আরও 10 মিনিট জাল করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে। পুডিংটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম ঠান্ডা করে। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর করে সেট হয়েছে। এখন আমি চারো সাইড পুডিংটা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব। অবশ্যই সাবধানতার সাথে ছাড়াবেন যেন পুডিংটা ভেঙে না যায়। এখন একটা প্লেটের উপর আমি উপর করে খুবই আলতোভাবে দিয়ে দেব ও খুবই আস্তেভাবে বাটিটাকে সরিয়ে নেব। দেখেন কত সুন্দরভাবে পুডিংটা আমার সেট হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এবং কালারটা যে কতটা জোস হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটা দেখানোর জন্য এবং আমার রেসিপি ফলো করলে আশা করি কেউ নিরাশ হবেন না। পুডিং কিন্তু এমন একটা রেসিপি যা ছোট বড় সবাই পছন্দ করে। আর যারা মিষ্টি লাভার তাদের তো কোনো কথাই নাই।
আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরেরটা কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেন ভিতরেও কত সুন্দরভাবে জমে গেছে। এই পুডিংটা কিন্তু স্বাদের দিক থেকে রেস্টুরেন্টের পুডিংকেও হার মানায়। তাই এখনই বাসায় সবাই ট্রাই করে ফেলুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের পুডিংটা কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের আশায় রয়ে গেলাম এবং খেতে খেতে যাওয়া যাক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।